কিয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না বলছেন গয়েশ্বর। এদিকে শিশু হাসপাতাল সেই ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল। হরতাল হয়েছে কিনা আপনারাই বলেন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ ইনুর, যা বললেন চিফ প্রসিকিউটর। এবং সর্বশেষ জানাবো দেশে ফেরার জন্য কাছে বাংলাদেশে পুশিনের শিকার ভারতীয় দম্পতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না বলছেন গয়েশ্বর। জামাত ইসলামী কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামাত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এই কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জামাতে যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে না, এটা জামাত সহ্য করতে পারছে না। শিশু হাসপাতাল সেই ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ পাওয়া সেই ৬৫ জন মেডিকেল অফিসারের চাকরি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। বিকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মাহবুবুল আলম। জানা যায়, বিতর্কিত এ নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৪২ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর মাহবুবুল আলম জানান, নিয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাই পরিচালনা বোর্ডের সভায় আলোচনা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে নিয়োগ বাতিলের। এখন নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দিয়ে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে। এর আগে গত ৪ জুলাই কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই অভ্যন্তরীণভাবে ৬৫ চিকিৎসক নিয়োগ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের অধিকাংশ একটি রাজনৈতিক মতাদর্শ হিসেবে পরিচিত হওয়ায় এ নিয়ে চিকিৎসক সমাজে চরম অসন্তোষ তৈরি হয়। নিয়োগ সংক্রান্ত তদন্ত উঠে এসেছে, পুরো প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ, পক্ষপাতদুষ্ট। পরিচালক ডক্টর মাহবুবুল হক ও নিয়োগ কমিটির প্রধান ডক্টর এ.কে.এম. আজিজুল হক পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে গোপন বিজ্ঞপ্তির আশ্রয় নেন বলে অভিযোগ ওঠে। নিয়োগের ক্ষেত্রে হাসপাতালের ওয়েবসাইট বা জাতীয় দৈনিকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, বরং অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি দিয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে। বঞ্চিত চিকিৎসকরা অভিযোগ করেছে, হাসপাতালে কর্মরত অনারারি চিকিৎসকদের একটি অংশকে রাতারাতি নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই কোনো প্রতিযোগিতামূলক প্রতিক্রিয়ায় অংশ নেয়নি। লিখিত বা মৌলিক পরীক্ষায় ব্যবস্থা না থাকায় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিয়োগ প্রক্রিয়া তদন্তের নির্দেশ দেন। পরে হাসপাতালে কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠিও পাঠানো হয়েছে। তদন্তে নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম ধরা পড়ে। হরতাল হয়েছে কিনা আপনারাই বলেন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল ডেকেছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের 4 সংগঠন, যেগুলো সহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়। আওয়ামী লীগ ও সংগঠনগুলো নিজেদের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদ মাধ্যমেও পাঠানো হয়। হরতালের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি হরতাল ডাকা হয়েছে, কিন্তু হরতালটা হয়েছে কিনা সেটা আপনারাই বলেন। 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য সময় হরতালে এর চেয়ে অনেক বেশি ক্ষতি হয়, কিন্তু তার থেকে ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনতে পেরেছি কিনা সেটা দেখবেন। গোপালগঞ্জে পরিস্থিতিগত কারণে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে। গণগ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় কোনো গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে। সেখানে চলমান 144 ধারা পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ ইনুর, যা বললেন চিফ প্রসিকিউটর।
জুলাই আগস্টে হত্যা গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ করেছেন যে অসৎ উদ্দেশ্যে কারাগারের ভেতর তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অভিযোগটি করেন ইনু। এদিন সকালে ইনু সহ মামলার আসামিদের ট্রাইব্যুনালে আসামিদের ডকে হাজির করা হয়। তখন অভিযোগ তুলে ট্রাইব্যুনালকে ইনু বলেন, অসৎ উদ্দেশ্যে আদালতের আদেশ ছাড়াই গোয়েন্দারা কারাগারে গিয়ে আমার ভয়েস পরীক্ষা করেছেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, তদন্তের প্রয়োজনে তদন্ত সংস্থার কর্মকর্তারা যে কোনো আসামির কণ্ঠ পরীক্ষা করতে পারেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন। এক পর্যায়ে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের আদেশ নিয়েই তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। এ সময় ইনু বলেন, কণ্ঠ পরীক্ষা করার সময় আমাকে ট্রাইব্যুনালের আদেশ দেখানো হয়নি। তখন চিফ প্রসিকিউটর বলেন, আসামি নিজে কেন বারবার কথা বলে বিচার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন? তিনি তো আইনজীবীর মাধ্যমে তার কথা আদালতে বলতে পারেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ন্যায় বিচারের স্বার্থে আমরা আসামির প্রয়োজনে আসামিদের আত্মীয় স্বজনেরও কথা শুনব। পরে জুলাই আগস্ট হত্যা গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক 7 মামলার সাবেক আনিসুল হক, দীপুমণি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 45 জনের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। তাকে আলোচিত ইকরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে বিশেষ আদালত। দেশে ফেরার জন্য কাছে বাংলাদেশে পুশিনের শিকার ভারতীয় দম্পতি। বাংলাদেশে পুশিনের শিকার ভারতীয় এক দম্পতি, যাদের দিল্লি থেকে আটক করে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। অথচ তাদের দাবি তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ দেওয়ার পরও পুলিশ তাদের ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক আপেক্ষণ ভিডিও বার্তায় ওই দম্পতি দেশে ফেরার আকুতি জানিয়েছেন এবং এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছুদিন আগে ওই ভারতীয় দম্পতিকে বাংলাদেশে পুশিন করে। সেই দম্পতি এবং তাদের পরিবার তথ্য প্রমাণ সহকারে দাবি করেছেন দানিশ শেখ ও সোনালী খাতুন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা, কিন্তু দিল্লি পুলিশ তাদের প্রমাণাদি গ্রহণ না করে বিএসএফের মাধ্যমে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই দম্পতির সঙ্গে আরও 3 জনকে বাংলাদেশে পুশিন করা হয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যায়, পুশিনের শিকার হওয়া ওই দম্পতির নাম দানিশ শেখ ও সোনালী খাতুন। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকরের স্থায়ী বাসিন্দা। পরিবারের দাবি, দিল্লিতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তারা, কিন্তু সেখানে দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে সন্দেহ করে 18 জন গ্রেপ্তার করে। তাদের সঙ্গে সুইটি বিবি নামের এক নারী ও তার 2 শিশুপুত্রকেও গ্রেপ্তার করা হয়। পরে 26 জন কোনো শুনানি বা তদন্ত ছাড়াই বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে 2টি হেভিয়ার্স কর্পাস পিটিশন দাখিল করা হয়েছে। ভিডিও বার্তায় কাঁদতে কাঁদতে সোনালী ও সুইটি জানান, তাদের কাছে আধার কার্ড সহ যাবতীয় ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র ছিল, কিন্তু দিল্লি পুলিশ এসব নথি আমলে না নিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এমনকি তাদের শারীরিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ করেন তারা। ভিডিওতে দেখা যায় 2 নারী তাদের সন্তানদের কোলে নিয়ে চোখের পানি ফেলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বারবার আবেদন জানাচ্ছেন, আমরা বাংলাদেশি নই, আমরা বীরভূমের মানুষ। দিল্লি, আপনার কাছে হাত জোর করে বলছি, আমাদের ফিরিয়ে নিন। আমাদের কাছে কিছু নেই, খাওয়ারও সামর্থ্য নেই, আমাদের সন্তানদের দয়া করুন। এই ঘটনায় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনা তদন্ত ও ভুক্তভোগীদের দ্রুত ফিরিয়ে আনার দাবি উঠেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।